কবির তাল সুর ছন্দ ভগবানের কথা যে মুখ দিয়ে আমরা পেয়েছি, সেই অনাদিবাবুকে আপনাদের সামনে আজকে একটু অর্ঘ্যদানের মাধ্যমে আমরা নিজেদের প্রস্তাবিত করব। আমি একটু হাততালি দেবেন আপনারা। ঠিক আছে। আজকে অনাদি বাবুকে তো আমরা শ্রদ্ধা জানালামই, আমাদের সঙ্গে এই কালীবাড়িতে প্রথম কবি যিনি শুরু করেছিলেন, এই বৈষ্ণবঘাটা কালীবাড়িতে যিনি কবি শুরু করেছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য মহাশয়কে ওখানে আমরা পেয়েছি। তাকেও আমরা আগে সম্বর্ধনা দিয়েছি, কিন্তু আজকে এই আসরে ওনাকে আমরা একত্রিত করতে পেরে খুবই আনন্দ বোধ করছি। এছাড়া শ্রীনিবাস বাবু আমাদের সঙ্গে আছেন, ওনাকেও আমরা সম্মান জানালাম। আপনারা প্রত্যেকে একটু হাততালি দিয়ে ওনাদেরকে বাংলার লোক সাহিত্যের এক বলিষ্ঠ শাখা কবিগান, সুদীর্ঘ কালব্যাপী এই রস সমৃদ্ধ ধারা এই বাংলার অগণিত মানুষকে তৃপ্ত ও মুগ্ধ করে এসেছে। কবিয়ালদের কথা, তার ছন্দ, ভাটিয়ালির মেঠো সুর আজও বাঙালিকে তন্ময় করে। কিন্তু কালের আবর্তে এই রসময় ধারাটি আজ অনেকাংশেই ম্লান। তবুও মুষ্টিমেয় কিছু সৃজনশীল তত্ত্বজ্ঞানী সাহিত্য রসিক কবিয়ালদের মাধ্যমে বাংলা সাহিত্যের আজও দাক্ষিণ্য প্রভায় দীপ্ত। এমনই এক অসামান্য কবিত্ব কবিয়াল শ্রী অনাদি জ্ঞান সরকার মহাশয় আজ অর্ধশতক ব্যাপী দুই বঙ্গের আপামর জনসাধারণকে তিনি তার কথা, সুর ও পাঁচালীর মুগ্ধ ছন্দে দিয়ে এসেছে। তার কথায় এই সুললিত কণ্ঠে যেমন ধ্বনিত হয়েছে ধর্মতত্ত্ব, আধ্যাত্মিক ও নীতিবোধ, তেমনি বিজ্ঞানের তীক্ষ্ণ যুক্তি ও স্বচ্ছ বিশ্লেষণ ও উজ্জ্বল রূপে প্রতিভাত। দীর্ঘ কর্মজীবনে তার কর্তৃত্ব রসপ্রিয় বাঙালির এক অক্ষয় সম্পদ। তাই আজ সাধক শিল্পী কবি সুধাকর শ্রী অনাদি জ্ঞান সরকার মহাশয় জীবন সায়াহ্নের বেলায় এই তুচ্ছ স্মারক অর্পণ করে মঙ্গলময়ী জগজ্জননী মায়ের কাছে আমরা তার সুস্থ ও নীরব জীবন কামনা করি। বৈষ্ণবঘাটা কালীবাড়ি, 21 চৈত্র 1400। আজ বৈষ্ণবঘাটা কালীবাড়ি থেকে সেই পুরানো দিনের কথা বলতে গেলে অনেক সময় লাগে, কিন্তু সেই পরম পূজনীয় শ্রী শ্রী তপনবাবু পিতা, তার কাকা, তার ঠাকুর দাদা, সেই পণ্ডিত ব্রাহ্মণদের আমি তাদেরই প্রাঙ্গণে দাঁড়িয়ে আভূমিষ্ঠ নাম নিবেদন করে এই সৌভাগ্য আমি লাভ করেছি। আবার তাদের স্নান করে আজ আমার প্রাণের প্রিয় কবি, লোককবি অনাদি জ্ঞান সরকারের হাতে এই পণ্ডিতের সভায় সেই পণ্ডিত বদ্র ব্রাহ্মণদের আশীর্বাদ নিয়ে আমি এই স্মারকলিপিখানা ওর হাতে দান করলাম। অনাদিবাবুর কাছে আমার একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে, উনি যতদিন সুস্থ থাকবেন আর আমাদের এই বৈষ্ণবঘাটা কালীবাড়িতে যতদিন কবি গান হবে উনি যেন আমাদের উপস্থিত থেকে আনন্দ বর্ধন। জয় গুরু। একটু কথা না বলে পারছি না, রবীন্দ্রনাথের ভাষায় গান আছে,
এই মনিহার আমার নাকি শিশু। এই যে দান আমাকে দিলেন, আমি তার যোগ্য নই, তবে তারা যে আমাকে ভালোবাসেন তারই প্রমাণ। ফুকা হাতে তামাক খেতে না গভীর চিন্তা মগ্ন হয়ে গান শুনতে, সে স্মৃতি ভোলা যায় না। তিনি এখানে এসে আমাকে স্মরণ করেছেন, তাতে আমি ধন্য। শ্রী নিবাসরাকে দু একটি কথা বলে করছি, তারপরে আমি অনুষ্ঠানে চলে যাব। সমবেত সুধীবৃন্দ, যে দুটি রত্ন আজকে সবার পরে দাঁড়িয়ে আছেন, আমি তার একজন ক্ষুদ্র পথের পথিক। তাদের আশীর্বাদ জন্য এই কবিগান গিয়ে যে আনন্দ পেয়েছি সেটা আর ব্যক্ত করে লাভ নেই, তা আপনারা ভালো করে বোঝেন, আপনারা জানেন। তবে এই জায়গাটিতে এসে যে আনন্দ পাই বর্তমানে পশ্চিমবঙ্গে আর কোথাও তা পাই না। এখানকার কথাটা কিছুটা আমার পাঁচালের ভিতর আপনাদের কাছে বলেছিলাম, এবং এই কবিগানের প্রকৃতপক্ষে মূল্য যারা দিয়ে থাকেন সে আসক্তি যেন সারা পশ্চিমবঙ্গে এটাই। আরো দুই এক জায়গায় যদিও বা অন্য কোনো অনুষ্ঠান ছাড়াই কবিগান দিয়ে থাকেন, কিন্তু এখানকার মতন এমন না। আজকে যেমন পেলাম আমার দুই দাদা এখানে, শ্রদ্ধেয় মরণের ভট্টাচার্য মহাশয়, শ্রদ্ধেয় দাদা অনাদিকান সরকার, এরা এখন যাত্রা পথে যদি তাদের কথা বলি তাহলে ভুল হবে, কারণ যাত্রাতে কখন কি করবো তা তো বলা যায় না। কবিগানের ভিতরে যে কেমন একটা সম্পদ আছে, সে সম্পদ তারা উপলব্ধি করি এমনি যারা মূল্য দিয়ে থাকেন তাদের কাছে, আমার সেই মায়ের কাছে, শ্রী ভগবানের কাছে প্রার্থনা, ঠাকুর তাদের তুমি দীর্ঘায়ু করো, তাদের সুন্দর করো, তার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, তোমার করুণার দ্বারা তার বর্ষিত হোক, এই অবস্থাকে তারাকে ধরে রাখুন, এই প্রার্থনা এই পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করছি। এসেছে ভবে, আর আমার একাই যেতে সঙ্গে কেউ যাবে না। আমি বলি সবার বলে সঙ্গে যাবে কি, একমাত্র আমার গর্ব করা হরিনাম।
করেন না ওই বলছি বলো নাচতে 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 হরিকালে হরিনাম ভিন্ন প্রতিটা তাই মনের গোল ঘুচিয়া গেল আনন্দে যদর্শ ভক্তবৃন্দে গৌর বিমানন্দে সবাই একবার হরি বল হরি বল ওই একাকাতি নদী তীরের আমার সাথী আপো ও কেউ নাই আমি পিতা বলো মহারালা পথে ভাই বন্ধু কেহ নাহি ধারে একা একা বসে কাঁদে অজানা জ্ঞান পারে পিতা কোথা মাতা কোথা একবার ভেবে দেখেন জ্ঞানী সোজা আমারই মধ্যে পিতা মাতা বাইরে কিছু নয়। এই যে আমার পিতৃধন না করিয়া ভজন সাধন অকালে খোয়ার জানেন যত জ্ঞানী দলে এই পিতৃধন প্রথমে ফলে জন্মের ছেলে সে এসে কোলে উঠে বাবা বলে আসলে বাবা মারা যায় যে সম্পদে সন্তান জন্ম ধরে আমরা বিনা কারণে বাসরে গিয়েছি সম্পদ খোয়াই তাই আমাদের কবি চূড়ামণি কবি রসমান তার সঙ্গে বলেছে ওনা ভাই দেখা চেয়ে ভবেন খেলা মায়ের চার ঘর বাহিরে কতটা যত্ন করে রেখেছে তার উপরে সৈন্য মানে হয় না ওদের মাতৃ ধরা যত্ন যত যদি পিতৃ ধরে কিছু হতো তবে তো হয়ে যেত ঠাকুর সংসার ছাড়া ওনা ভাই দেখা চেয়ে এই পিতা যখন মরে এই জীবন মধ্যে মা হারায় তারপরে শ্রদ্ধা প্রীতি জ্ঞান বিবেক বন্ধু বান্ধব হারা বেশ অসহায় ও পিতা বলো মহারাজা পথে ভাই বন্ধু কেহ নাহি ধারে একা একা বসে কাঁদে অজানা জ্ঞান পারে ওই আমি কেমনই কেমন পারে আমার নামিনী বন্ধু সন্তান আমি কোথা এসেছে কোথা বসে আমি জীবন জানি অজানায় অচেনা দেশে হারিয়ে গেছি আমি কি বলবো সবার কাছাকাছি ভেবে দেখেন আমরা সবাই কিন্তু হারিয়ে গেছি না কেউ বলতে পারেন আমি কে কোথা হতে এসেছে কোথায় যাবো হারিয়ে গেছি সত্যি হারিয়ে কেমন হারিয়ে গেছি জানেন একটা গল্প শোনো আমাদের বেদান্ত ভাষ্যকার শঙ্কর আচার্য যিনি আমরা কেমন হারিয়ে গেছি দুটি গল্প নিয়ে বুঝাইছেন তার একটি গল্প সবাই বলে যায় আমরা কেমন হারিয়ে গেছি এক রাজরানী ছেলে বলে নিয়ে তিনি পথ দিয়ে যায় আকাশ উঠেছে মেঘ জলের প্রবল বেগ রানীমা বিদ্যা সন্তোষরা ছেলে বলে দৌড়ায় দৌড়াবার কালে ওর হতে পড়ে গেছে ছেলে বালিশ নিয়ে পড়ে ঘরে আনে ঘরে গিয়ে সে দেখে ছেলে করে নাচে বালিশ নিজ কর্ম করে গাড়ি দেবে নালিশ রানীমা বড় ব্যথা দিয়ে আর ওই ছড়ের ভেতরে এক ভিখারি ভিক্ষা করে উপর যায় শিশুর কান্না শুনতে পেল যে কান্না এগিয়ে যেত সুন্দর একটা ছেলে ধুলায় ঘোরাঘুরি যায় বলি সবার সমর্থে ব্যস্ত হয়ে গিয়েছে বন্ধে
দিয়ে আপন পক্ষে পুত্রের মতো পালন করছে। ওই যে ছেলেটা, ও কিন্তু রাজার ছেলে, এখনো তো যা বস্তিতে ভিখারি করে সব কাছে বুঝে দেখা গেলে বাবা ভিক্ষা করে রেখে 12 বছর কেটে গেল। 12 বছর পর একদিন ওই ভিখারি গায়ে হচ্ছে জল, দেহ কাবে ছেলেকে ডাকবে বল, পোকা আমার কথা মান, আসতে ভিক্ষা করে আন, আমার তো বাইরে যাওয়া সম্ভব। ছেলেটা মুখে বলে কৃষ্ণ রাধে, আবার ভিক্ষার চলে গিয়েছে। ভিক্ষা করতে পথে বাইর হলো, মনে করে বিবেচনা বাড়ি বাড়ি ঘুরবো না, ওই রাজবাড়ি যাওয়া ভালো। এই ভেবে তাড়াতাড়ি উপনীত হয়েছে রাজবাড়ি। রানীবাড়িতে যারা পড়েছিল, যখন গিয়ে দরজায় হরে কৃষ্ণ বলে ভিক্ষা চায়, রানী দেখে চোখ কে বেদনায় ভরে উঠল বুক, অপলক নয়নে তাকিয়ে আছে ছেলেটার পানে, আর ভাবছে মনে মনে এই যে আমার 12 বছর আগে হারিয়ে যাওয়া ছেলের মুখ। তার নিচে নেমে চলছে, ও খোকা খোকা দেখি বাবা তোমার বাড়ি কোথায়? বাড়ি বসে। ও তোমার বাবা মা আছে? আছো, আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সব আছে। রানীবার শান্তি হয়ে গেছে, প্রচুর চাউল ডাল নিয়ে পরে দিয়েছে, পরে ভিক্ষার ঝুলি আর বলছে খোকা বাবারে আমায় ভালোবেসো, এই যে ভিক্ষা যা দিলাম মনে আছে ভাবো, আগামী দিন এর দ্বিগুণ ভিক্ষা দেবো, কিন্তু তোমার বাবাকে শাসন করতে। ছেলেটা নাচতে নাচতে বাড়ি গেল, বাবার কাছে বলেছে বাবা তোমার কাছে ওই যে রানীমা নাইটার দিনের সীমা বড় ভয়াবহ, দেখেছো কত ভিক্ষা দিয়েছে, আর কি বলছে জানো, তোমার বাবাকে নিয়ে এসে বেশি ভিক্ষা দেবো, বাবা চলো। জোর করে বাবাকে নিয়ে রানীমা ডাক দিয়ে বলে ভিখারির ধান কে ভিখারির সময় দাও সত্য পরিচয় বলো, এই ছেলে কি তোমার? তখন ভিখারি জোর হাতে বলেছিল রানীমায়ের সাক্ষাতে, মাদক তোমার দেরি পরিচয়, 12 বছর আগের কথা, শুনতো রানী মাতা একে ঝড়ের মধ্যে কুড়িয়ে পেয়েছে পথের গায়ে, ছেলে আমার বাবা। যখন ওই কথা বলেছিল রানীবাবু করে কেঁদে উঠে ডাক দিয়ে বলে ভিখারির ধান, মনে বড় ব্যথা জাগে, আমি ছেলে হারিয়েছিলাম 12 বছর আগে ছিলাম। ছেলেটি যখন জানতে চোখ ধরে রাজার ছেলে করতে চায়, হায় রে আমার বাবার বিশাল রাজ্য, আমি রাজপুত্র হয়ে হীন কার্য ভিক্ষা করে খাই, তেমনি কথা নয় অসঙ্গত, আমরা সবাই হারিয়ে যাওয়ার ছেলের মতো, সেই যে বিশ্বপিতা ভগবান আমরা তারই করে সন্তান, কি বলবো সবার কাছাকাছি, ভুলে গিয়ে তারে আমরা সবাই হারিয়ে গেছি। কেউ বলতে পারে কোথাও পেলাম, কোথায় যাবো, কোথাও এসেছি যে কোথাও বসে ভাবি দিবা জানি অজানায় দেশে হারিয়ে গেছি আমি, ওই আমার
বলে জগৎ উদরে জৈব এতে সে শব্দ সাগর এই শাসন লবণ সাগর ছাড়া গায় প্রমাণ করে কি ভাবনা গ্রীষ্মকালে পথিক যখন পথে নামে ক্লান্তিতে দেহ ঘামে ঘামে না ঘাম শুকালে ঝটঝট করে লবণ তৈরি করে লবণ ইক্ষুণ চোখ বড় মা ছেলের মুখে চোখে বড় বড় সুরাচরণের লিঙ্গে যাকে বলে অপাঙ্গ যেখানে অনঙ্গের বিলম্ব আমাদের হিন্দু শাস্ত্রে ওকে বলছে সুরা সাগর সুরা মানে এই মদের দেশের মদের দশায় মানুষ এই সাগরে নৌকা ডুবে আর নারীগুলি নদী বামনা শাস্ত্র এরা নৌকে শুরু করে যায় এরা ভাগবতী গঙ্গা পিঙ্গলা যমুনা নদী এমনি করে নদী আর সাগর তা সুরা সাগর কোথায় ও শুধু পারে বলি পুরুষ দেহ তত্ত্ব অনেক হওয়া যায় কারণ অনেকে যোগী অনেকে ঋষি সংসার ত্যাগ করে গভীর জঙ্গলে পাহাড়ের মধ্যে তপস্যা হয়েছে চোখ বুঝে নিজের মধ্যে প্রবেশ করে কোথায় কি আছে দেখেছেন তাই শিষ্যদের দিয়ে গেছে লিখে রেখেছে এই জন্য পুরুষ দেহ তত্ত্ব পাওয়া যায় দুঃখের কথা করে জায়গায় নারী দেহ তত্ত্ব পাওয়ার সাধ্য কেন নাই মায়েরা আজ হবে না আমাদের দেশের মায়েরা সাধন ভজন করে না আজকাল মায়েরা ভাবে কি লেখাপড়া শিখবো বিএ পাস করবো এমএ পাস করবো পুরুষের সাথে হয়ে চাকরি করবো সাধন ভজন করে এই জন্য নারী দেহ তত্ত্ব বেশি পাওয়া যাবে হ্যাঁ এক কামে কিছু দিয়ে গেছে সে কে জানেন সে মেয়েটার নাম জানে না নাম শুনেছে কেমন দূরবর্তী পরিচয় সে হচ্ছে হীন জাতির বেরিয়ে ধোপার বেরিয়ে নামটা রামিনী রজকিনী এই সুরাসাগর সম্বন্ধে কিছু দিয়ে গেছে তার লেখায় আছে আছে কি 27 পরের দিনের বসন্ত প্রথম দুয়ারে এই যে দ্বিতীয় দুয়ারে আসব স্থিতি আসপরে বধূ তৃতীয় দুয়ারে দণ্ডর্প হয় দণ্ডর্পের দর্প নাশ করলে ভগবানকে পায় পরিষ্কার ভেঙে না বলে তো বলবেন না 27 পরের দিনের বসতে মানে কি আমি বলি সবার বাস আমরা সবাই জানি 30 দিনের মাস তাই না বাগদান 27 দিন কয়দিন থাকে 3 দিন থাকে না আমি বলছি নিঃসন্দেহে এই 3 দিন প্রতিটি যুবতীর দেহে মাতৃত্বের জোয়ার বহে মা হতে চায় যদি কোনো মহিলা ভাবেন আমি মা হব না মাতৃত্ব লাভ করবো তিনি ব্রহ্মচারী হয়ে তখন হয় সাগর নিজের মধ্যে ডুবে ডুবে ওই সুরা সাগরে তুলে গিয়ে দেখে ওই সাগরে 3টা ঢেউ প্রথম দুয়ারে মদের মাদকতা বেশি একে অপরকে শাস্তি চায় না পুরুষ নারীকে দিলে নারী পুরুষকে দিলে আর শাস্তি চায় বেশি প্রথম দুয়ারে মদের দ্বিতীয় দুয়ারে আসো বন্ধু এত ভালো লাগে মনে হয় এর চেয়ে ভালো বস্তু বিশ্বাস আছে তৃতীয় দুয়ারে কর্তব্য কৃষ্ণ বলেছেন চেষ্টা করবে এই দেহ তত্ত্ব আপনার সন্ধান এই নদী সাগর গল্প করে বাড়িতে অবস্থা আছে সত্যি আছে গল্প প্রমাণ নেবেন আমি কবি গান গাই আমাদের পূর্বপুরুষ হরিবর মনোহর মারা একটা কাছের দল ওই মনোহরের বাড়িতে গণেশ পাগল ছিলেন নদী সাগরের বাড়ির দল মনোহর কৌশল করে পাগলকে বন্দী করেছিল কবিগার গাড়ি কিভাবে জানেন মনোহর সরকার আমার দুর্গাপুরে হতে কবিগার গাড়িতে চলছেন কোদালি তার গণেশ পাগলের বাড়ি পৌঁছা ওই কাজ দিয়ে যায় ডাক্তার কে যায় যে মনোহর সরকার যে কবিগান গায় ও দেখে যায় ও সরকার আমাদের পাগল আপনাকে ডাকছে মনোহর বলছে মাঝে শিখি নৌকা ফেরা আমি পেয়েছি সারা ভাগ গেছি গিয়ে নাম করে পায়ে দিলেন কথা কথা বলছে মনোহর বাবা হরিপুর আসে আমি কবিগান শুনতে বড় ভালোবাসি আমার কবিগান শোনান আপত্তি নাই বলে গা
যা পারি কিছু দেবো, বঞ্চিত করবো না। স্বামীরা যারা দিয়েছে কারণ উনি ভাবছেন কি যে শ্রোতা করে শুনছে ভোট করে আসবে, টাকা দিয়ে সেবা করে যা পাবো তাই দিয়ে কবির বিদায় দেবে। উনি কিন্তু টাকা পয়সা ধরতেন না, যদি কেউ টাকা দিয়ে প্রদান করতে শুনেছে 500 টাকা খোলা দিতে, আজ ভাবতে আজ দিয়ে ফিরাই দেয়। এমনই সব করো, কি বলবো, সবার কাজ সবাই কবিরা শুনে পালিয়ে গেছে আপনার কাছে কিছু মনে হয় যা বাদামটা হলো না, কেউ তো কিছু দিল না, ধান চলে একটা কিচ্ছু না, টাকা দিতে পারছি না, এই শর্ত বল টাকার পরিবর্তে কি চাস তাই মনে হয় মনে করে বিবেচনার সুযোগ পেয়েছে ছেড়ে দেবো না। ভেসে ভেসে চোখের জলে পড়িয়ে পাগলের পদ তোলে, দেখে বলে পাগল জীবন ভরে অধিকার গাই, কত টাকা পয়সা পাই, আমি টাকা চাইয়া তোমার পয়সা পাই, যতকাল জীবনে বেঁচে রবে এই হতভাগা মনোহরের বাড়ি তোমার থাকতে হবে, তোমার কৌশলে কবিগানে গিয়ে করে পড়লি ওই বাড়ির সকলকে দুর্গাপুরে এখন তার মন্দির আছে, দেখতে পারবে। উনি কিন্তু নদী সাগর পাড়ি করলেন, মনোহর সরকার প্রতি বছর আশ্বিন মাসে দুর্গা পুজোর সময় পাঞ্চি নিয়ে পদ্মা পানি দিয়ে ঢাকাকে কবিগান গাইবে, আর পৌষ মাসে ফিরবে। 26 সালে কবিগান করবেন বলে নৌকা করে চলেছে, 26 সাল ঝড়ে করেছে ঝড়, ভীষণ ঝড়। ওই 26 সালের ঝড়ে মনোহরের নৌকা গেছে পদ্মার মধ্যে পড়ে, উত্তাল তরঙ্গ তুলে নৌকা খারাপ ফেলতে গিয়ে মনোহর দেখে আঁকিদের দুঃখে সারা হায় আর জীবন আসা না। পাগলের কথা বলো পাগল, ঘরে বলো দেখো না, আর তোমার চরণ দেখতে পাবো না। যা গণেশ পাগল কোথা ছিলেন গোপালগঞ্জের পাশে দুর্গাপুর, ওই ঝড়ের ভেতরে লাভ দিয়ে ঘর থেকে উঠানে পর্যন্ত কি আছি স্বাধীনতা ধামাদের জল ভালো নৌকা ডুবে যাবে, নৌকা ডুবে পদ্মা আর গণেশ পাগল দুর্গাপুরে উঠে জল ফেলায়, এরা নদী শাসন পানি দেওয়া জীবন ভরে কবিগান গাইলাম, শাস্ত্র কথা মুখে কইলাম, গাধার মতো স্মৃতি কইলাম, আচরণ করতে না করলাম ধর্ম জীবন আচরণ, ভাবের দেশে কইলে বিচরণ। আমি খেয়া খাতে আমার সম্পর্ক ভরসা যদি সাধু গুরু মহাশয় কিংবা বিজ্ঞান ভক্তপদ নজর, ভক্তপদ জল, ভক্ত ভূতাবশেষ, এই 3 সন্তান বল। এ সাধুগুরু মহাজন, আমি বড় অভাজন, আমি সবার